আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে গণভোট পুরোদমে চলছে। ভোটের প্রচারণা একেবারে শেষ দিকে। এই মুহূর্তে জানাবো সব পক্ষের খবর। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদের সাথে আছি হোসাইন শাহাদাত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। কিছুক্ষণ পর ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে ইসিবি চত্বরে জড়ো হয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইসিবি চত্বরের সমাবেশ শেষে ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন তিনি। পরে পর্যায়ক্রমে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় যোগ দেবার কথা রয়েছে তারেক রহমানের। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, তারেক রহমানের জনসভার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই দুইটাই আনুষ্ঠানিক শুরু হয়েছে, কিন্তু এখনো তিনি এই সভায় আসেননি। আমরা জানতে পেরেছি অল্পক্ষণের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং বিএনপির যারা আয়োজক রয়েছে তারা জানিয়েছেন তিনি বলছেন এভিনিউর বাসা থেকে এই জনসভা তিনি ইতিমধ্যে রওনা করেছেন। এবং আমরা দেখেছি যে দুপুর 1টার পর থেকে কিন্তু এই ইসিবি চত্বরে হাজার হাজার নেতাকর্মী তারা এখানে সমবেত হয়েছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে এবং বিজিবির সদস্যরা তারা কিন্তু রয়েছে। এবং এই রাস্তার মধ্যে পথসভাটি হওয়ার কারণে যারা পথচারী রয়েছেন তাদের যাতায়াত নির্বিঘ্নে করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাস্তাটি সচল রাখার জন্য। এবং আজকের এই পথসভাটি শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সরাসরি যাবেন পল্লবীতে, সেখানে আরেকটি জনসভা রয়েছে। সেখানে জনসভা শেষে তিনি যাবেন মিরপুর 10 নম্বরের গুল চত্বরের পাশে একটি স্কুলে, সেখানে আরেকটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। পরবর্তীতে আরও 3টি সমাবেশে তিনি আজকে বক্তব্য রাখবেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের এই 6টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং 6টি জনসভা থেকে তিনি বিএনপির যে নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে সেগুলো তিনি আবারও পুনর্ব্যক্ত করবেন। এবং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে ঢাকাবাসীর সমর্থন চাইবেন। এবং আগেও লক্ষ্য করেছি তিনি ইতিমধ্যেই কিন্তু সারা দেশে 30টি সমাবেশে অংশ নিয়েছেন এবং সেই 30টি সমাবেশে কিন্তু তিনি মানুষকে বলেছেন যে বিএনপি যদি নির্বাচিত হতে পারে জনগণের ভোটে, তাহলে তিনি বিএনপি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে এবং বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপির যে 1টি দফা রয়েছে সেই 1টি দফার আলোকে তারা দেশকে পরিচালনা করতে চায়, সেটা কিন্তু ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। এবং তারেক রহমান ইশতেহারে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি ধারাবাহিকভাবে সারা দেশে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চায় এবং বাংলাদেশের প্রায় 25,000 কিলোমিটার খাল খনন করতে চায় এবং বাংলাদেশে বেকার সমস্যা নিরসন করতে চায়, বাংলাদেশে যে প্রবাসীদের যে সমস্যা সেই সমস্যাগুলো নিরসন করতে চায়, বাংলাদেশের যুব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করতে চায় এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তারেক রহমানের আজকের পথসভায় উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবেন তারেক রহমান। এবং বিএনপির যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে অল্পক্ষণের মধ্যেই তারেক রহমান রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে তিনি আসবেন এবং তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং তার এই বক্তব্যে তিনি আজকে এই ঢাকাবাসীকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন এবং বিএনপি নির্বাচিত হলে তার যে পরিকল্পনা রয়েছে এবং 1টি দফার যে বার্তা রয়েছে সেই বার্তাগুলোর মাধ্যমে তারা আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠন করতে চায়, সেই বার্তাগুলো কিন্তু আজকে এখানে পথসভা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলবেন। এবং বিএনপির যারা নীতি নির্ধারক আজকে এখানে এই পথসভায় ইতিমধ্যেই তারা বক্তব্য রেখেছেন, তারা কিন্তু নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান নেওয়ার জন্য বলছেন এবং তারা বলছেন যে আসলে আজকের এই পথসভাটি যেহেতু রাস্তায় হচ্ছে সে কারণে নাগরিকদের কিছুটা সমস্যা হচ্ছে, সেই
সমস্যা সত্ত্বেও তারা কিন্তু এই সভাটি করছেন এবং তারা বলছেন যে এই সাময়িক সমস্যার জন্য তারা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যে রাস্তার যে চলাচলের পথটি সেটি স্বাভাবিক রাখার জন্য। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই তিনি এই মিরপুর সিপি চত্বরের পথসভায় আসবেন, তিনি এখানে এসে বক্তব্য রাখবেন। এখান থেকে তিনি বক্তব্য শেষে আরও 5টি জনসভায় বক্তব্য রাখবেন এবং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিএনপি সারা দেশে তার যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু জোরদার করেছে। সভা সমাবেশের পাশাপাশি মিছিল মিটিং রয়েছে এবং উঠান বৈঠকের মাধ্যমে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর থেকে সর্বশেষ, এবং আমরা কিছুক্ষণের মধ্যে যখন তারেক রহমান আসবেন তখন আমরা সরাসরি যুক্ত হয়ে দর্শকদেরকে তার যে বক্তব্য সেটি আমরা শোনাবো। হুসাইন শাহাদাত, আপনার কাছে ফিরে যাচ্ছি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সব ধরনের ভুয়া কার্ড মামলাবাজদের বিরুদ্ধে 12 তারিখ লাল কার্ড দেখাবে মানুষ, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে ঢাকা 11 আসনের বাড্ডা এলাকায় নির্বাচনী জোটের জনসভায় একথা বলেন তিনি। বলেন 12 তারিখ ব্যর্থ হলে 5 আগস্টও ব্যর্থ হবে। সারা দেশে আগামী 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির। এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপিটা নিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শেয়ার করে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। বাংলাদেশ জামায়াত ইসলামী 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে নীলফামারী 2 আসনে নির্বাচনী মহিলা মিছিল হয়েছে। সকালে মহিলা জামায়াতের উদ্যোগে শহরের বড় বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঐতিহ্যবাহী বড় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। মিছিলে হাজারো মহিলা নেত্রী এবং কর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর, যা নির্বাচনী পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। খুলনা 5 আসনে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ। বক্তব্য রাখবেন দলের আমির মাওলানা মামুনুল হক। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি 5 বছরের মধ্যে ধন্যবাদ শাহাদাত। এটি মূলত 11 দলীয় জোটের আসলে জনসভা চলছে। এখানে খুলনা 5 আসনে যিনি প্রার্থী মিয়া গোলাম পরোয়ার, তার সমর্থনেই এই সমাবেশ। তবে এখানে মামুনুল হক, যিনি কিনা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ইনি কিন্তু এখানে প্রধান অতিথি থাকবেন। একই সাথে এখানে মিয়া গোলাম পরোয়ারের পাশাপাশি খলিলুর রহমান মাদানী রয়েছেন, যিনি কিনা সেক্রেটারি বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদ বাংলাদেশ জামাত ইসলামী সহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু জামাতের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট চাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে এখানে যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছে তাদের নিরাপত্তায় এই জামাতকেই ভোট দেওয়া তারা আহ্বান জানাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে এদেশের যদি ভোটাররা নিরাপদ থাকে এবং একটি সুষ্ঠু দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হয় তাহলে জামাত ইসলামকেই বেছে নিতে হবে। এই কারণেই কিন্তু তারা এখানে এই জনসমাবেশে আহ্বান করেছেন। মামুনুল হক ইতিমধ্যে স্টেজে এসেছেন, তিনি প্রধান অতিথি হিসাবে এই জনসভায় বক্তব্য করবেন। এখানে কিন্তু পুরুষের পাশাপাশি অসংখ্য নারী ভোটাররাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। তারা কিন্তু ধৈর্য সহকারে এই সমাবেশে অংশ নিচ্ছেন এবং পাশাপাশি কিন্তু পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এখানে এসেছেন। এই আসনটিতে জামাতের সাথে মূলত বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে জামাতের পক্ষে যে
ভোট কেন দিতে হবে এই ব্যাখ্যাটা এখানকার প্রতিনিধিরা বা এখানকার যারা জনসভায় উপস্থিত তারা বলার চেষ্টা করছে। তো সকলে আল্লামা মামুন হকের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছেন। এই ছিল খুলনা 5 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে শাহাদাতের কাছে। শাহাদাত। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হা ভোট দেওয়ার দর্শক, আমরা এই সংবাদটি একটু দেখে নিতে চাই। আপনি যদি হা দেন তাহলে সংসদ হবে, আর যদি না দেন তাহলে হবে। তাহলে আমাদের এই জন্য আমরা সবাই আমরা হা ভোটে দিতাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। দিন যাচ্ছে ততই বিএনপির পক্ষে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সমর্থন বাড়ছে। আমি বিশ্বাস করি যে এটা একটা ইতিবাচক বার্তা সবার জন্য। আমি আশা করব যে তারা এই মুহূর্ত থেকে একযোগে এবং অত্যন্ত দ্রুততার সাথে সবগুলি কাজ তারা করতে পারবে এবং ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে এই সিদ্ধান্তের সুফল আমরা আশা করছি। প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে বিকেলে ইসিতে যাবেন জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ইসি জামায়াতের প্রতিনিধি দল ইসিতে আসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসলে তারা তো 4:30টায় আসবে সেটি ঘোষণা দিয়েছে, তবে কি বিষয়ে তারা কথা বলবেন সে বিষয়ে এখনো পর্যন্ত জানাননি। তবে তাদের জামায়াতের যে আমির শফিকুর রহমান, তিনি তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি লেখা লিখেছিলেন যেটি নারীদের জন্য অবমাননাকর, এরকম একটি অভিযোগ জানিয়ে আজকে 11টি সংগঠনের নারী নেত্রীরা তারা কিন্তু এসেছিলেন এবং তারা আসলে যে কথাটি বলছেন যে এটি শুধুমাত্র যারা কর্মজীবী রয়েছেন তাদের জন্যই অবমাননাকর নয়, এটি আসলে সকল নারীর জন্য অবমাননাকর। এবং তাদের পক্ষ থেকে যে এক্স অ্যাকাউন্টটি হ্যাকিং হয়েছিল এরকম একটি দাবি করা হয়েছে, সেই দাবিকেও তারা একেবারেই মানতে নারাজ। তারা বলছেন যে এই বিষয়টি তারা খতিয়ে দেখেনি সরকারের পক্ষ থেকে, বা যারা তদন্ত করেছেন তারা খতিয়ে দেখেনি, কারণ একাধিক মন্তব্য আসলে পাওয়া গেছে এই বিষয়ে, সেই অভিযোগও আসলে তারা জানিয়েছেন। এছাড়াও তারা আসলে আরেকটি কথা বলেছেন যে বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন খাতের যে শ্রমজীবী নারীরা তাদের কঠোর পরিশ্রম করে তাদের যে পরিবার, সমাজ এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেটিকে আসলে এই কথার মধ্য দিয়ে অস্বীকার করা হচ্ছে। আর এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সাংবাদিক এবং পর্যবেক্ষক যারা রয়েছেন তাদের যে কার্ড দেওয়ার যে কার্যক্রম সেটি চলছে এবং আজকেই হচ্ছে সেই কার্ড দেওয়ার শেষ দিন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত ঢাকা 18 আসনের প্রার্থীরা। সকাল 10টার দিকে উত্তরা 10 নম্বর সেক্টর থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম। এ সময় এস এম জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে জয়ী হলে দেশ গঠনে কাজ করবেন তিনি। বাকি প্রার্থীদের সাথে নিয়ে মাদক এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিন সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকায় গণসংযোগ করেন 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম। দর্শক, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফিরোজপুরের প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। মোস্তফা, শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? যে আপনি যেমনটি বলছেন, আসলে পিরোজপুরে 3টি আসনে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের প্রার্থীরা। তো তারই ধারাবাহিকতা আমি আজকে আছি পিরোজপুর কাউখালী উপজেলাতে। মূলত এটি পিরোজপুর 2 আসনের যে 3টি উপজেলা তার একটি হচ্ছে কাউখালী উপজেলা। এখানে আজকে নির্বাচনী যে জনসভা আছে সেটি শেষ জনসভা এটা এখানে আজকে। তো এটা মূলত আজকে এখানে জনসভা উপস্থিত থাকবেন আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই, তিনি এখানে উপস্থিত থাকবেন।
করবেন এবং সেই সাথে এখানে কাউখালী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা, বিএনপির যারা ধানের শীষ প্রতীকের যারা সমর্থক আছেন তারা এখানে দলে দলে যোগ দিচ্ছেন এবং জনসভা স্থলে পৌঁছাচ্ছেন। তো এই মুহূর্তে আমি একটু কথা বলবো খুব অল্প করে যে এখানকার কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির কাছে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে যাচ্ছে, এই জন্য তারা উৎসাহিত। বাংলাদেশের মানুষের সাথে সাথে আমরা কাউখালী উপজেলা বিএনপির সকল নেতা কর্মী সমর্থকরা উৎসাহিত। কবে 12 তারিখ কাঙ্ক্ষিত সেই 12 তারিখে আসবে এবং সেদিকে তাদের ভোট প্রদান করিয়া বিপুল ভোটে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে। আসলে এখানকার যে ভোটাররাও আশা করছেন যে আগামী 12 তারিখে উৎসবমুখর পরিবেশে তারা এখানে ভোট দিতে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা জয়ী করবেন। তো এই ছিল পিরোজপুর কাউখালী থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বরিশাল 5 আসনে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, শেষ সময়ে নির্বাচনী প্রচারণা কেমন চলছে বরিশালে? সাধারণত আপনি জানেন যে আর মাত্র কয়েকটা দিন, তারপরে হচ্ছে 12 তারিখের নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। আমরা এই মুহূর্তে আছি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার জন্যই কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। যদিও 3টায় এই সমাবেশ নির্বাচনী জনসভা এটি শুরু হবার কথা, তবে এখনও নেতাকর্মীরা আসছে। ফয়জুল করিম এখনও আসেননি, হয়তো একটু পরে চলে আসবেন। তবে আমরা দেখছি যে বরিশাল অঞ্চলে ইসলামী আন্দোলনের যেমন ব্যাপক প্রচারণা আমরা লক্ষ্য করছি, এর পাশাপাশি অন্য যে প্রার্থীরা তারাও কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন, বিশেষ করে যদি আমি ইসলামী আন্দোলনের কথা বলি, তারা বলছেন যে একটি ইসলামিক রাষ্ট্র তৈরির জন্য এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা হাত পাখায় ভোট চাচ্ছেন এবং তারা বলছেন যদি ইসলামী আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তার সংসদে যেতে পারে, তাহলে সবার জন্য একটি সুন্দর ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এমনটাই বলেছেন। আমরা যেমনটা দেখছি যে আরেকটু পরই হয়তো ইসলামী আন্দোলনের যিনি মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি মঞ্চে আসবেন। তিনি বরিশাল সদর আসন এবং একই সঙ্গে বরিশাল 6 আসনে 2 আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত জমজমাট প্রচারণা চলছে। ইসলামী আন্দোলন সারা শহর এবং শহরের বাইরের যে ইউনিয়নগুলোতে যাচ্ছেন। এছাড়া যদি বলি, মিরন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল নির্বাচনী সংবাদের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।